আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আমন্ত্রণ ২১ রাতে দেশের ৮ থেকে ১০টি জেলার মানুষ এখন ভয়াবহভাবে বন্যার পানিতে বন্দী এবং ৬টি জেলা স্পষ্টভাবে বলতে গেলে যে ভয়ঙ্কর আকার ধারণ করেছে। এই জেলাগুলোতে বন্যার পরিস্থিতি যে অবনতি হচ্ছে, পাশাপাশি আকস্মিক এই বন্যার তীব্রতা কেন এত বেশি হলো তা নিয়ে এক ধরনের বিতর্ক জমে উঠেছে যে ভারতের ত্রিপুরার ডম্বুর বাঁধ খুলে দেওয়ার কারণেই নাকি এমনটা ঘটেছে। আসলে এই বিষয়গুলো কি, আমরা বন্যা পরিস্থিতি নিয়ে আজ কথা বলবো। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের ২১-এর স্টুডিওতে আজ উপস্থিত রয়েছেন দুর্যোগ ফোরামের সদস্য সচিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সাবেক শিক্ষক গহর নঈম ওয়ারা এবং রয়েছেন জল পরিবেশ ইনস্টিটিউটের চেয়ারম্যান ইনামুল হক। আমি ইনামুল হক, আপনার কাছেই প্রথমে জিজ্ঞাসা করতে চাই, যে বিতর্কটি উঠেছে সেটি আসলে কি? ভারতের দায় এখানে আসলে কতটা? বলা হচ্ছে যে তাদের যে ত্রিপুরার ডম্বুর বাঁধ আগরতলার, সেটা ৩১ বছর খুলে দেওয়া হয়েছে। আসলে এর সত্যতা কতখানি বা কি? আসলে ডম্বুর যে বাঁধটা, এটা একটা জলাধার। জলাধার, এটা গোমতী নদীর একদম মুখে, এটা ধলাই জেলাতে, ত্রিপুরা রাজ্যের ধলাই জেলা। এবং এই জায়গাটা মোটামুটিভাবে সবচেয়ে উঁচু জায়গা এই ত্রিপুরার। তো এই ত্রিপুরার সবচেয়ে উঁচু জায়গায় কেন্দ্র করে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়েছে। তো ওই জলাধারটা, ডম্বুর জলাধারটাতে, এটা বৃষ্টির পানিটাকেই গ্রহণ করে হয়, কি বলে, বিদ্যুৎ উৎপন্ন হয়। তো সেটা এই ছাপিয়ে গেছে। আসলে এটা একটা সিস্টেমের মধ্যেই থাকে, ওই নির্মাণ কাজের মধ্যে ওই সিস্টেমের মধ্যেই থাকে যে যখন জলাধারের পানি অতিরিক্ত হয়ে যায় তখন একটা স্পিলওয়ে দিয়ে যা ছাপিয়ে চলে যায়। তো এখন আমাদের এখান থেকে বলেছে, তারা তো আর বলবে না যে গেট খুলে দিয়েছে, এখান থেকেই বলেছে গেট। ভারতেও কোনো গণমাধ্যমে এসেছে যে ৩১ বছর পরে গেটটি খুলে দেওয়া হয়েছে। ভারতে কোনো গণমাধ্যমে এগুলো, এইটাই হলো তো ব্যাপারটা হলো কি, যে হাসিনা সরকারের পতনের পর ভারতের গণমাধ্যমগুলো এত উল্টোপাল্টা নিউজ দিয়েছে, বাংলাদেশ বিরোধী এত মানে অপপ্রচার করেছে যে এটারই প্রতিক্রিয়া ছিল এই বাংলাদেশের আমাদের যারা উপদেষ্টা, তাদের মুখ দিয়ে যে কথা, বা আমাদের তরুণ সমাজ বা যুব সমাজের কাছ থেকে কথা, যে ভারত আমাদেরকে ডুবিয়ে দিয়েছে। এটা আসলে ভারত এর একটা টিট ফর ট্যাট, ইট্টি মারলে পাটকেলটি খেতে হয়, এরকম একটা ব্যাপার ছিল। মানে এইগুলো কি স্পষ্ট একটি সংঘাতের দিকে মুখোমুখি দাঁড় করানোর জন্য? সংঘাত হয় না, সংঘাত করার চেষ্টা করছে। আমি সেটা বলছি, এটা ভারত চেয়েছিল যে এটা এখানে হিন্দু মুসলমান দাঙ্গা বাঁধুক। হিন্দু মুসলমান দাঙ্গা বাঁধুক, সবসময় এটা এদের উদ্দেশ্য থাকে, হিন্দু মুসলমান দাঙ্গা বাঁধুক এবং এখানে হিন্দুদের উপর কত অত্যাচার হচ্ছে এটা দেখানো। এটা ননসেন্স। তো যাই হোক, তো এটা অতি বৃষ্টিপাত হয়েছে এবং পানিটা ওখান থেকে বেরিয়ে, কিন্তু পুরো গোমতী যে অববাহিকা তার ২০ ভাগের ১ ভাগ হবে, এই ৫ ভাগের ১ ভাগ হবে, ২০% এলাকা এই ডম্বুর এলাকার। তো ওখানে তার প্রভাব খুবই কম, এর ভাটিতে খুব প্রভাব কম। এর ভাটিটা এটা ফেনী দিয়ে যায়নি, এটা হলো কুমিল্লা দিয়ে দেবিদ্বার হয়ে দাউদকান্দিতে গিয়ে পড়েছে, নদীটা মেঘনা নদীতে পড়েছে। কিন্তু এরকম একটা ভাব ছিল যে ফেনী এই ডম্বুর বাঁধের ছেড়ে দেওয়া জলে ডুবে গেছে। তো এটা ভুল ছিল আর কি। ওরা যে এখন আসলে কি অবস্থা, বন্যার যে অবস্থা, মানে আমরা শুনতে পাচ্ছি ২-১ দিনের মধ্যে এটি স্বাভাবিক অবস্থা ফিরে আসবে, বিভিন্ন পর্যায় থেকে বলা হচ্ছে। কিন্তু আকস্মিক বন্যা বলা হলেও তো সতর্কতা ছিল, সেই সতর্কতা অনুযায়ী কি আমরা প্রস্তুতি নিতে পেরেছি? ধন্যবাদ। সতর্কতাটা ধরেন তথ্যভিত্তিক হতে হবে। তো সতর্ক কে করতে পারে? সতর্ক করতে পারে আমাদের আবহাওয়া অফিস। আবহাওয়া অফিস বলতে পারে যে এই মেঘটাতে এত পানি আছে, এটা যদি ক্লাউড বাস্ট হয় তাহলে অমুক জায়গায় হলে, সেই সাথে আরেকটা হিসাব তাদের বলা উচিত ছিল যে পূর্ণিমার সময় সহজে পানিটা নামে না, এখন জোয়ারের পরিমাণ বেশি থাকে এবং হাই টাইড যেটা হয় সেটা অন্য সময়ের চাইতে অনেক বেশি উচ্চতায় পানি আসে, ফলে সহজে ফ্লাশ হবে না এবং পানিটা যদি আসে পানিটা নামতে পারবে না, পানিটা আটকে যাবে। যেমন ডম্বুর ওখানে আছে, আবার এদিকে মুহুরী নদীর উপরে কলসি বলে একটা জায়গা আছে, কালসি বলে তারা, আমরা কলসি বলি,
সেখানেও আছে। আমাদের কাছে আসলে কোনো হিসাব নাই কোন নদীর কোন অববাহিকায় কয়টা জলাধার তারা করেছে, তার সাইজ কত, সেগুলো যদি একই সাথে খুলে যায় অথবা স্পিল ওভার হয় তাহলে আমাদের কতটুকু পানি আসতে পারে এ ব্যাপারে আমাদের কাছে কোনো পরিষ্কার ধারণা নাই, কারণ তথ্য নাই আমাদের কাছে। কিন্তু এই তথ্য, অনেক তথ্যই আছে যেগুলো আমরা আকাশ থেকে পেতে পারি। CNN বলে দিতে পারে ঢাকায় 3 দিন পরে বৃষ্টি হবে, এটা কিভাবে বলে? তাহলে এই প্রযুক্তি আছে তো, তাহলে এই প্রযুক্তি যদি আছে সেটা আমরা ব্যবহার করি না কেন? আমাদের আবহাওয়া অফিসটা হয়ে গেছে একেবারে, যেহেতু তারা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে, তারা অবশ্যই অদ্ভুত বিষয়, সেটা ব্রিটিশ আমলে হয়েছে, এখনো চলছে, তাই আছে। ভারতে এটা কৃষিতে ছিল, ভারতে এখন এটা আবহাওয়া দপ্তর বলে একটা মন্ত্রণালয় করা হয়েছে, সেটার আন্ডারে তারা চলে গেছে, ভূমণ্ডল বলে, সেখানে তারা আছে। কোথাও না কৃষি মন্ত্রণালয়ের সাথে থাকতে পারতো, বিভিন্ন থাকতে পারতো। যাই হোক, সেটা যখন হবে তখন হবে, কিন্তু তাদের তথ্যটা তো ডিসেন্ট্রালাইজ হওয়া উচিত। এটা মাঠে কি ব্যাখ্যা হবে সেটা হবে। যেমন পশ্চিমবাংলায় হলে তারা বলে দেয় যে আগামী 5-7 দিনের মধ্যে আপনাকে আলু লাগায় না, বৃষ্টি হবে, এটা হবে, এটা তো মাইকিং করে। আমাদের এটা নাই, এটা মানুষের কাছে পৌঁছানোর তথ্যটা ওইভাবে যায় না। দ্বিতীয় যেটা সমস্যা সেটা হলো, ধরেন আমার ফেনীর কথাই ধরেন, ফেনীতে যদি মুহুরীর পানি এইভাবে নামে, 67 সালে হয়েছিল 88 ফ্লাডও ফেনী শহর ডুবে গিয়েছিল, কিন্তু সেটা আস্তে আস্তে বেড়েছে। এখন উপর থেকে পানি যদি আসে, উপরে যদি বৃষ্টি হয়, সেটা আমি সামলাবো কোথা দিয়ে? আমাদের নালাগুলা ঠিক আছে কিনা? বা আপনি যদি 20 বছর বা 30 বছর আগে ফেনী শহরে গিয়ে থাকেন, ফেনী শহরের যে জায়গাগুলোতে আগে ধান চাষ হতো বা ইয়ে হতো, সেগুলো বাড়ুঘর করে, সেটা বাংলাদেশের সব শহরই তাই হয়েছে, ভরাট হয়ে গেছে। পানি বেরোনোর আর কোনো আমরা রাস্তা রাখি নাই। এখন আমরা আমাদের পানিতে আমরাই ডুবে মারা যাবো এমন অবস্থা হয়েছে। তো সেটাই হয়েছে আর কি। পানি এটার পিছনে কি ভারতের কোনো অবদান আছে কিনা? না, ভারতের অবদান সবকিছুতে খুঁজলে তো হবে না। অবদান আমাদের নিজেদের দোষী হয়েছে, আমাদের নিজেদের দোষী হয়েছে। এবং ওই যেটা তারা যখন পানি, তাদের জলাধারগুলোতে পানি ভরে গিয়েছে, বা যখন তারা স্পিল ওভার হবে অথবা আপনি কিছু কিছু কপাট খুলে যেতে পারে, সেটা খুলে যাবে, সেটা আমাদের আগে বলা উচিত ছিল। এটা তো তাদের নিজেদের লোকের জন্য দরকার, কারণ ত্রিপুরারও অনেক ক্ষতি হয়েছে। এটা তো যেখানে আছে এই বাঁধটা, তার নিচে তো অনেক মানুষের ঘর বাড়িও আছে, ধান ক্ষেত আছে, চাষ, তাদেরও ক্ষতি হয়েছে। তো এইটা আগে থেকে বলাটা খুব জরুরি। আপনি দেখেছেন ইয়েতে কিছুদিন আগে, গত 2 বছর আগে একটা ঘটনা ঘটেছিল। ইউনিভার্সিটির ছেলেমেয়েরা পিকনিক করতে গিয়েছিল এক জায়গায়, এই ইয়েতে ভারতের একটা রাজ্যে, আমাদের পশ্চিমবাংলার কাছেই। সেখানে তারা হঠাৎ করে খুলে দিয়েছে, তো ওরা জানতো না। প্রায় 25টা ছেলে মেয়ে ডুবে মারা গিয়েছে। তো এই যে একটা আগে থেকে না জানানোর, আমাদের যে তিস্তা ব্যারেজ আছে সেখানে একটা ব্যবস্থা চলে, যদি ওদের যে পানিটা যেখান দিয়ে বেরিয়ে যায় ওখানে কাউকে বাড়িঘর করতে দেয় না, তো ডিমার্কেশন করা আছে যে এখানে তোমরা ঘর বাড়ি বানিও না। কিন্তু মানুষ তারপরে বানিয়েছে, ডোবে, আবার ভাসে, আবার যায়। কিন্তু একটা ইয়ের মধ্যে আছে, আমাদের ফ্ল্যাট প্লেনগুলোকে মার্কিং করা উচিত যে এখানে তোমরা বাড়িঘর বানায় না, বানালে এত উঁচু করে বানাতে হবে, নাহলে পানিটা বেরোনোর একটা রাস্তা রাখতে হবে। পানি বেরোনোর কোনো রাস্তা রাখি নাই, যে কারণে আমাদের পরে, গত ঘূর্ণিঝড়ের পরে দেখছেন সিলেটে পানি আটকে গেছে, পানি নামার কোনো জায়গা নাই। তো পানি নামার জায়গাগুলো আমাদের খুব পরিষ্কার করতে হবে, নদীগুলা। এবং এখন বললে পরে বলবেন যে, বলছে যে খাল খননের একটা কর্মসূচি ছিল এক সময়, সেটা আমাদের নতুন করে রিভাইভ করতে হবে, এছাড়া কোনো উপায় নাই। সেটা তো একটি বিপ্লবী কর্মসূচি ছিল, খাল খনন যে কর্মসূচি, অবশ্যই সময় উপযোগী, কিন্তু একসময় সেটি বন্ধ হয়ে গেল রাজনৈতিক কারণে শুধুমাত্র। এই রাজনৈতিক কারণটা মাইনুল হক আপনার কাছে একটু জানতে চাই, যে এই যে এটা সম্ভবত ছিল 1980-র দিকে এই প্রকল্পটি, খাল খনন কর্মসূচি, বা 80-81-এর দিকে। এটি শুধুমাত্র রাজনৈতিক কারণে বন্ধ হলো তো বটেই, কিন্তু পরবর্তীতে আর আমাদের বোধোদয় থেকে আর শুরু করতে পারলাম না কেন? না, ওই খাল খনন একটা তড়িঘড়ি করে রাজনৈতিক কারণে তো জেনারেল জিয়ার সময় এটা হয়েছিল, তড়িঘড়ি করে করার জন্য অনেক ভুলভ্রান্তি ছিল। যেমন যত রাস্তা ছিল, রাস্তার দুপাশে বড় পিটগুলো কেটে ফেলা হলো, কেটে ফেলে ওর মাটিগুলো রাস্তার মধ্যে ফেলা হলো, সমস্ত রাস্তাগুলো শেষ হয়ে গেল। এগুলো কতগুলো ভুল ছিল। এর ফলে আরেকটা যেটা হয়েছিল, সে খাল খননের ফলে যে সকল বিলটিল ছিল সব একটা ড্রেন ডাউন হয়ে গেল। এর দুটো বড় ধরনের আমাদের জলাধারগুলো নিঃশেষ হয়ে গেল, যার ফলে জলাধারগুলো কিন্তু সেই জলাধারগুলো আর ফিরে আসেনি। তো এখানে নাইম গড় যেটা বলছেন, আসলে শহরাঞ্চলে যেটা সমস্যা হয়েছে, যতগুলো খাল ছিল সেগুলো তো দখল হয়ে গেছে, দখল হয়ে তো সংকীর্ণ হয়ে গেছে। সংকীর্ণ হয়ে গেলে তো আটকে যাবে। যেমন চট্টগ্রামে চাকতাই খাল একটা খুব বড় একটা এলাকা নিষ্কাশন করে, কিন্তু চারপাশের দখল করা। হ্যাঁ, একটু চট্টগ্রামে বৃষ্টি হলেই
চট্টগ্রামের এই হালিশহর এলাকায় সব ডুবে যায় কি কারণে? এটা একটা জাস্ট অকারণে, এখানে খালগুলো খুব সংকীর্ণ, ছোট ইত্যাদি। তো আর একটা জিনিস হয়েছে, সেটা হলো খালগুলো ভরাট। হ্যাঁ, শহর অঞ্চলে যেটা ভরা হয়েছে বেশিরভাগই পলিথিন, নির্মাণ বর্জ্য এসব দিয়ে ভরাট করা আছে একদম। এটা আমি খাল খনন বিষয় আসবো একটু পর, মানে শেষ দিকে নিশ্চয়ই এটা একটা গুরুত্বপূর্ণ আলোচনা। তার আগে আমি ভারত প্রসঙ্গে আর একটি প্রশ্ন করতে চাই, যেটা আপনি বলেছেন যে এটা উপচে পানি চলে এসেছে, এবং আমি যত জানি এই জলাধারটি সর্বোচ্চ 94 মিটার পর্যন্ত পানি ধারণ ক্ষমতা সম্পন্ন। স্বাভাবিকের উপরে গেলে তো সেটা উপচে আসবে, কিন্তু ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা, যেটি গত বৃহস্পতিবার অর্থাৎ গতকালই আমাদের প্রধান উপদেষ্টার সঙ্গে যখন সৌজন্য সাক্ষাৎ করলেন, তখন এই প্রশ্নটি উত্থাপন করা হয়েছিল। তখন তিনি বললেন যে খুলে দেয়া হয়নি, খুলে গেছে। আমরা কি একটু না, উনি সঠিক কথা বলেন নাই, ওটা খুলে যায় না, কারণ খুলে যায় সেটা হলো অটোমেটিক খুলে যায়, সেটা পলকের কথা চুরি করে বলেছেন। ইন্টারনেট বন্ধ হয়ে গেছে, বন্ধ করা হয়নি। না, এটা ইয়েতে ফ্ল্যাপ গেট কিছু থাকে, এটা কোস্টাল এরিয়াতে, যে যখন মানে জোয়ারের পানি বেড়ে যায় তখন অটোমেটিক্যালি সে বন্ধ হয়ে যায়। হ্যাঁ, ফ্ল্যাপ গেট। আচ্ছা, হ্যাঁ। আবার যখন জোয়ারের পানি কমে যায় তখন ড্রেনেজের জন্য অটোমেটিক খুলে যায়। তো এটা ডম্বুরে অটোমেটিক খুলে গেছে, এটা অসম্ভব, হতেই পারে না। হ্যাঁ, তো এটা হলো যে এর একটা লেভেল আছে, এরকম একটা থাকে যে পানি বেড়ে গেল তো অটোমেটিক পানি বেরিয়ে যায়, উনি ওইটাই মিন করতেছে বলে খুলে গেছে অটোমেটিক। এই একই বক্তব্য বিবিসিতেও একটা প্রতিবেদন উঠে এসছে। ওইখানকার যে জলবিদ্যুৎ প্রকল্প যে মন্ত্রণালয়ের আন্ডারে, সেই মন্ত্রণালয়ের সম্ভবত একজন ডিরেক্টর, তিনি মন্তব্য করেছেন, একই মন্তব্য করেছেন যে খুলে গেছে। গভর্নর, আপনি কি একটু ব্যাখ্যা দিতে পারবেন যে তাদের মধ্যে এই ধরনের মতবিরোধ বা দ্বিমত বা কি বলা যায় এটাকে, বহুপক্ষীয় মন্তব্য, কারণ কি? এখানে আমাদের একটা জয়েন্ট রিভার কমিশনে যাওয়া উচিত, গিয়ে দেখে কথা বলা উচিত, কারণ স্থানে না গিয়ে বলা যাবে না। এটা হতে পারে যে স্পিল হয়েছে বা এমন চাপ হয়েছে যে এটা আসলে অনেক সময় চাপে দেয়ালও ভেঙে যায়। আপনি যে ছবিটা দেখেছেন উপর থেকে যেভাবে ইয়েটা এসে পড়তেছে, এটা যদি সত্যি ছবি হয়, এখন তো আবার অনেক কিছু এআই জেনারেটেড ছবি আছে, কিন্তু ওই ছবিটা যদি সত্যি হয় তাহলে তো একটা ভয়ঙ্কর অবস্থা, এবং ওটা হলে কোনো কিছু রক্ষা করা সম্ভব হবে। তাদেরকে বন্ধ করে দিতে হবে এবং খুলে দিতে হবে যাতে নেমে যায় পানিটা, কারণ ওটা তো তাদেরকে বাঁচাতে হবে। ওটা তাদের জলবিদ্যুৎ কেন্দ্র, এবং ওখান থেকে আমরা 40 মেগাওয়াট জলবিদ্যুৎ যেভাবে তারা বলেছে বাংলাদেশকে দিই, তারা মাগনা দেয় না, আমরা কিনে নিতে হয় এবং অনেক দাম দিয়ে কিনতে হয়। তো এবং তারও একটা বড় সম্পদ সেখানে ত্রিপুরার ইয়ে করার জন্য। তো সেটাকে রক্ষা করার জন্য যদি দরকার হয় থাকে, তাদের বলা উচিত, আমাদের মনে হয়েছিল এটা রক্ষা করতে গেলে আমাদের পানি আরও বের করে দিতে হবে, আমরা পানি বের করে দিয়েছি। তবে আমি ফেনীর যে প্রবাহ, এটা দেখে মনে হয় নাই যে এটা বৃষ্টির পানি, যেভাবে চোখের নিমিষে আসছে, এবং মানুষ তো আসলে বিশ্বাসই করেনি যে তার দোতলা বাড়ির একতলা পানি নিচে চলে যাবে। এটা 88 সালে আমাদের শ্যামলী মোহাম্মদপুরে হয়েছিল এরকম এখানে হবে, তারা তো বুঝতে, এটা তো তাদের ধারণার বাইরে যে এত ঢল আসছে, সে তো পালানোরও সময় পায় নাই। এই ঢলটা তখন হয় যখন কোথাও পানিটাকে আটকে রাখে, ফট করে ছেড়ে দেয়, তখন এটা হবে। এবং এটা কোথাও না কোথাও এই জিনিসটা হয়েছে। এখন কোথায় হয়েছে, কতটুকু হয়েছে, কারণ আমাদের কাছে তো জলাধারগুলো সব তথ্য নাই। এখন মৌরি নদীকে শুধু কি কালশিটাই হয়েছে, নাকি আরও উপরে আরও 2-3টে ছিল, ছোট বড় মিলিয়ে ছিল, সেগুলোও হয়েছে। ওটা থেকে ছেড়ে দেওয়ার পরে বাকি নিচেরগুলো খুলে গেছে, আমরা জানি না। এটা ইনভেস্টিগেশন ছাড়া ধারণার উপর ভিত্তি করে বলা যাবে না। তবে এটা ঠিক, এটা জোরে এসেছে এবং ফ্লাশ এসছে, যে আটকে রাখা পানি, এটা পানি দেখেই বোঝা যায় এটা আটকে রাখা পানি। যে বিষয়টি তো দীর্ঘদিন ধরে প্রচলিত আছে আমাদের বিভিন্ন গল্পে বা কথাবার্তায় কিংবা গবেষণা লেখালেখিতে, যে ফারাক্কা বাঁধ খুলে দেওয়া হয় যখন বন্যার, মানে ওখানে পানির পরিমাণ বেশি বেড়ে যায় বা তাদের ওখানে বন্যা দেখা দেয়, তখন ফারাক্কা বাঁধ খুলে দেয়। খুলে তো দেয়, এটা তো সত্য নাকি এগুলোও গুজব? না, খুলে দেয়। এটা ফারাক্কা এবং গজলডোবা, তিস্তা, এই দুটো ব্যারেজ যে আছে, এটা দুটো খুব বড় এলাকার জল প্রবাহ নিয়ে আসে। ডম্বুর এর তুলনায় হয়তো 10 ভাগের 1 ভাগ এরকম একটা যায়। এটা বিরাট বিশাল এলাকা। মানে ফারাক্কা হচ্ছে গঙ্গায় আর গজলডোবা হচ্ছে তিস্তায়। তো তিস্তায় তো আমাদের ইতিহাসে আছে বিভিন্ন সময় বড় বড় বন্যা হয়েছে। হ্যাঁ, এবং সেটা সিকিমে প্রচুর বৃষ্টিপাত হয়েছে, এরকমও অনেক রেকর্ড আছে। ছোটখাটো জায়গা না, অনেক বড় জায়গা। তো সেখানে এমনকি সিকিমে যে কদিন আগে একটা ভূমিধসে একটা হাইডেল স্টেশনই ধ্বংস হয়ে গেছে। অনেকগুলো আছে, তার মধ্যে একটা। তো ফারাক্কা যেটা হয়, ফারাক্কার একটা সুবিধা হলো
যে এই বন্যার ব্যাপারে যে এটা বহু দূর থেকে আসে, বহু জায়গা থেকে পানিটা আসে। এটা খুব সহজে মনিটর করা যায় যে এখন ফারাক্কার পানিটা বাড়ছে এবং হয়তো আগামীকাল এটা খুলে দেবে, হয়তো আগামীকাল খুলে দেবে, এটা খুব সহজে বোঝা যায়। হ্যাঁ, আর তিস্তারটা হয়তো না, যে কোনো সময় খুলে দিতে পারে, কারণ ওটা আবার ছোট জায়গা তিস্তার ব্যাপারটা। তো এটা খুলে দিলে হুড়মুড় করে পানি আসে, খুবই সত্য কথা। হ্যাঁ, এবং প্রচুর এখানে বৃষ্টিপাত হয়, এই দুটোর বেলায় প্রযোজ্য। আমাদের তো ব্যারেজ অ্যাকচুয়ালি ইনফ্যাক্ট ব্যারেজ আছে ফারাক্কা আর ওখানে গজলডোবা, আর ব্যারেজ আছে আমাদের এখানে মনুতে একটা ব্যারেজ আছে। ব্যারেজ মানে হলো যেখানে নদীর পানি আটকে রেখে ডাইনে বায়ে ছাড়া হয়, ডাইনে বা বায়ে দেওয়া হয়। এই দুটো জায়গায় হয়, 3 জায়গায় হয়, এরকম হয়। আমরা অনেক সময় ব্যারেজ বলি, নবগঙ্গা ব্যারেজ আমাদের যে মাগুরাতে যেটা আছে ব্যারেজ বলি, ওটা ব্যারেজ না, ওটা হলো রেগুলেটর। ওটা তো অনেকগুলো কপাট আছে, খোপ আছে সেরকম ভাবে। যেমন মহারানী, যেটা গোমতির উপরে যে মহারানী ব্যারেজ বলা হচ্ছে, তা আমি চিন্তা করছিলাম যে এতটুকু জায়গাতে তাও দেখলাম 2টো খাল আছে, অতএব ব্যারেজ বলা যায়। তারপরে যে কলসি যেটা বলছে, কলসিরও 2টো খাল আছে, ছোট, কিন্তু খুব ছোট ছোট এলাকা। হ্যাঁ, উনি যেটা বলছেন যে হুড়মুড় করে পানি ঢুকলো, সেটা সম্ভবত ফেনী শহরে, ফেনী শহর বহু দূরে, মানে ওই কি বলে যেখান থেকে ভারতে প্রবেশ করেছে মুহুরী নদী, তার অনেক পরে। তাহলে আটকে রেখেছে কোথায়? ফেনী শহরে কোথায় আটকানো ছিল, ফেনী শহরের ভিতরে প্রবেশ মুখে কোথায় আটকানো ছিল, হুড়মুড় করে সেটা ভেঙে বেরিয়ে গেছে। যেমন সিলেটের বন্যা হলো। সিলেটের বন্যা কেন হয়েছিল? সিলেটের মধ্যে কতগুলো খোপ ছিল, যেগুলো পানি বেরোনোর কোনো পথ ছিল না, ডুবে সারা। তো এগুলো শহরের ভিতরে যে ড্রেনেজ, যেটা উনি একটু আগে বললেন যে খালগুলো, শহরের কোনো ড্রেনেজ নাই। আমরা যদি কেউ যদি ফেনী শহর দিয়ে ঢুকি, তাহলে দেখবো 2 পাশে শুধু ময়লা পড়ে আছে, ড্রেনেজগুলো জায়গাগুলো সব ময়লা পড়ে আছে। তো এই ময়লাগুলো তো সব ড্রেনে ফেলা হয়, ড্রেনে ফেলে ড্রেনগুলো বোঝাই করা আছে। তো খাল খনন মানে কি, ড্রেন পরিষ্কার একটা কর্মসূচি হওয়াটা বা খাল পরিষ্কার কর্মসূচি হওয়াটা খুবই জরুরি। শহরগুলো যেগুলো শহরগঞ্জ বা যে সকল যেগুলো আছে সেখানে এখন একটা খুবই জরুরি, কারণ সেখানে সব যত বর্জ্য সবের ভিতরে ঢুকে আছে। এই যে ঢাকা শহরে যতগুলো খালগুলো আছে সব বর্জ্যের ভিতরে ঢুকে আছে, হঠাৎ পানি হয় কেন? হঠাৎ বৃষ্টি হলে হয় কেন? বর্জ্যের তো একটা আছে, ধরেন এর মধ্যে সোফা পাওয়া গেছে, বালিশ, কম্বল, লেপ, তোষক, পুরোনো জিনিসপত্র সব এখানে ফেলে দিচ্ছে, বাড়ির নির্মাণ সামগ্রী ফেলে দিচ্ছে এখানে। তো এটা তো আসলে মানুষকে, এটা তো কোনো সরকার বা পৌর কমিশনারের পক্ষে দেখা সম্ভব না। আমি কেন ফেলবো? এটা তো আমার শহর, আমি শহরটাকে ওন করলে আপনি দেখবেন ঢাকা শহরে যত উঁচু উঁচু বিল্ডিং আছে, এটা তো কালকে যদি ইয়েদের ডেকে বলতে পারে যারা এই নির্মাণ করছে, সব বাড়ির পানি রাস্তায় এসে পড়ে। বৃষ্টি হলে দেখবেন এই পানির পাইপগুলো রাস্তায় 27 নম্বর দিয়ে যান, রাপা প্লাজা আছে, তো রাপা নদী হয়ে যায়, কারণ ওই বাড়ির সমস্ত পানি রাস্তায় এসে পড়ছে। তো এখানে একটা আছে, কিন্তু বর্জ্যটা তো আমি নিজেকে কন্ট্রোল করতে পারি, আমরা যদি না ফেলি ওখানে। না, এটা আপনি যেটা বলছেন, এটা নৈতিকতার ব্যাপার, যে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি, কিন্তু একটা দায়িত্বে আছে, সেটাও থাকতে হবে। কেউ না কেউ একটা দায়িত্বরত আছে, তার একটা জবাবদিহিতা থাকতে হবে। এখন জবাবদিহিতা তো ছিল না বিগত, আমরা 15 বছরের দোষ দিচ্ছি, 53 বছর ধরে কোনো জবাবদিহিতা ছিল কিনা? আজকে না আমাদের তরুণ প্রজন্ম এসে জবাব দিতে চাচ্ছে, তারা আর যাই হোক না কেন বোঝে না কিছু, জবাবদিহিতাটা চাই। তুমি যে চেয়ারে বসে আছো, তুমি যে কি কাজ বিআইডব্লিউটিতে গেলেন নাহিদ ইসলাম সহ অনেকে। হ্যাঁ, এই আর কি একটা ব্যাপার। গহর নইমারা, আমরা আলোচনা নিশ্চয়ই আরো করব, তারপরে এই 12 থেকে 15 মিনিটে আলোচনা যে কটি কারণ বেরিয়ে এলো, একটা হচ্ছে প্রাকৃতিক কারণ, অতিবৃষ্টি, দ্বিতীয়ত হচ্ছে ভারত প্রসঙ্গ, তৃতীয়ত হচ্ছে মনুষ্য সৃষ্টি। আপনারা দুজন যে বলছেন সেটি সাধারণ মানুষের সচেতনতার অভাব হোক আর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতা হোক। এই যে বন্যা পরিস্থিতি বা ভয়ঙ্কর যে অবস্থা আকস্মিকভাবে, এর পিছনে আপনি কোনটাকে কত % মানে দায়ী করবেন? আমি যদি একেবারে সাধারণ মানুষের উদ্দেশ্যে প্রশ্নটা করি। মূলত মানুষেরই এটা করা। আচ্ছা, মানুষ, সে ওই পারের হোক, এই পারের হোক, বা ফেনী শহরের হোক, অথবা আমাদের আখাউড়া শহরের হোক, অথবা কুমিল্লা শহরের হোক, কারণ আমি তো এটাকে নষ্ট করছি। এটা ঠিকই আছে, একটা রেগুলেটর থাকবে, রেগুলেটরি অর্গানাইজেশন থাকবে। আপনি দেখেন এই যে মতিঝিলে বা আপনাদের অফিসের সামনে দিয়ে গাড়ি দিয়ে যাচ্ছে, কাঁচটা নামিয়ে তার চানাচুর খাওয়া হয়েছে, প্যাকেটটা রাস্তায় ফেলে দিল, হরদম হচ্ছে। এবং এরা খুবই শিক্ষিত মানে স্কুলে গেছে, লেখাপড়া করেছে, টাকা পয়সা আছে, কিন্তু ওই সেন্সটা না। এই লোকটা যখন আবার সিঙ্গাপুরে যাচ্ছে, তখন সেটা ফেলে না। আবার ক্যান্টনমেন্টে, শুধু সিঙ্গাপুর তো অনেক দূর, ক্যান্টনমেন্ট এলাকায় প্রবেশ করার সঙ্গে সঙ্গে দুইটা এয়ারপোর্ট ঘুরে আসছে, এসে ঢাকা এয়ারপোর্টে নামছে, নেমে দেখে সে দৌড় দিয়ে আগে যাচ্ছে, আরেকজনের পাশ দিয়ে দিকে যাচ্ছে, একজনকে ফোন করছে, আমি এসে তুই চলে আয়। তো এইটা আমাদের খাসলত। এখন জলবায়ু পরিবর্তন হচ্ছে, কিন্তু আমাদের খাসলত তো পরিবর্তন হচ্ছে না। আমাদের খাসলতের জায়গায়
আপনি যে কোনো জায়গায় দেখবেন একটা মেয়ে বা ছেলে যে স্কুলে পড়ে সে একটা জিনিস ওই ছাড়া ফেলবে না, ও যেদের ফেলার যে জায়গাটা আছে ওখানে ছাড়া ফেলে হাতেই রেখে দেবে। কিন্তু আমাদের তো এগুলো না। এই যে শিক্ষা পরিবার থেকে, স্কুল থেকে এবং সমাজ থেকে আমরা যদি না শিখি বা না শেখানো হয় সেটা, তাহলে তো এটা আমার মধ্যে আসবে না। তখন ওই পুলিশ না দেখলে আমি রাস্তার মাঝখান দিয়েই যাব। আর সরকারের উদাসীনতা বা দায়িত্বশীল, সরকারের উদাসীনতা তো একটা বড় জিনিস। আমি তো সেটা আগে বলেছি যে আবহাওয়া দপ্তরের একটা দায়িত্ব ছিল এটাকে ব্যাখ্যা করে মানুষকে জানানো। সেই প্রক্রিয়াটা আমাদের এখানে নাই। কেউ আবহাওয়া অফিস কী করে এটা মানুষ জানে না। আপনি যে কোনো জায়গায় দেখবেন যে এখন ছোট ছোট জেলাতেও আবহাওয়া অফিস হয়েছে, কিন্তু দরজা খুলে কেউ যাইতে পারে না, জানার কোনো ব্যবস্থা নাই। তারও কারোর সাথে কথা বলে না, সবাই জজ সাহেব হয়ে গেছে, চুপচাপ থাকে, নিজের মতন চলাফেরা করে। কিন্তু এগুলো তো মানুষের প্রতিষ্ঠান এবং মানুষকে তথ্যটা দিতে হবে যেন সে সেটা কাজে লাগাতে পারে। সেটা তো নাই আসলে, একটা জবাবদিহিতার সংস্কৃতি আমাদের নাই। আবহাওয়া অধিদপ্তর কেন, দায়িত্বশীল যে মন্ত্রণালয়, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়, আমরা দেখেছি আমফানের সময় তখন প্রতিমন্ত্রী ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ইনামুর রহমান, সাভারের এমপি। তো উনি গণমাধ্যমের সামনে বলছেন যে আমাদের নেত্রী সারা রাত ধরে নামাজ পড়ছেন, দোয়া করছেন, আর এইটা করেছে বিধায় আমরা এত দ্রুত, এত কম ক্ষয়ক্ষতির মধ্যে আমরা রক্ষা পেয়েছি। কিন্তু কাজ আসলে কতটুকু হয়? জবাব দিতে নাই। তারপর ধরেন আসলে তো আমাদের আলোচনার সময় কিন্তু একটা জায়গায় আমাদের একটু ফোকাস করা উচিত, যে কারণে হোক বন্যাটা হয়েছে এবং যে মানুষগুলো আটকে আছে এদেরকে একটা পানা দিতে হবে, তাদেরকে রক্ষা করতে হবে এবং তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে ফিরিয়ে আনতে হবে। এবং পানি হয়তো নেমে যাবে 4-5-6 দিনের মধ্যে, এই পানিটা বেশি দিন থাকবে না। যদি সাগরের জোয়ারের কম থাকে, পানি নামা শুরু করবে, তারপরে দেখা যাবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। আমার খুব ভয় হচ্ছে যেভাবে আমরা বিভিন্ন স্থানীয় সরকারগুলোকে ভেঙে দিচ্ছি, এই মুহূর্তে আমাদের ইউনিয়ন পরিষদটাকে ভাঙাটা ঠিক হবে না, কারণ তাদের মাধ্যমে আমাদের এইটা সেবাগুলো পৌঁছাতে হবে। এবং সেইটা যেমন আমি একটা উদাহরণ দিই, আমাদের 69-এ যখন গণ অভ্যুত্থান হলো তখন এই দেশে বিডি মেম্বার ছিল। বিডি মেম্বারদেরকে তাদেরও ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া শুরু হলো এবং একটা পর্যায়ে এসে ইয়াহিয়া খান যখন মার্শাল দিল তাদেরকে ডিসমিস করে দিল, তারা কেউ নাই। তাহলে আমার তখন ইউনিয়ন কাউন্সিল বলতো, ইউনিয়ন কাউন্সিল শেষ হয়ে গেল। যেটা যুদ্ধের পরে 16 ডিসেম্বরের পরে যখন আমাদের প্রবাসী সরকার ফেরত আসলো, তখন যে পুনর্নির্মাণের কাজ শুরু করলো, সেটা তো কোনো প্রশাসন নাই, ওইভাবে ইউনিয়ন কাউন্সিল নাই। তখন কি হলো, তখন পার্টির লোকদের দিয়ে কমিটি তৈরি করা হলো, রিলিফ কমিটি বলতে, আপনাদের মনে আছে হয়তো। সেই রিলিফ কমিটি কি করেছে সেটা তো আমরা দেখেছেন, বঙ্গবন্ধুকে বলতে হয়েছে যে আমার কম্বলটা কোথায়। তো এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হতে পারে যদি আমরা ইউনিয়ন পরিষদটাকে এখনই ভেঙে দিই। এখন একটা সুযোগ তৈরি হয়েছে, যেমন আগে উপজেলায় যিনি ইউএনও ছিলেন তিনি অনেক ধরনের চাপের মধ্যে কাজ করতেন, যে এমপির একটা চাপ, উপজেলা চেয়ারম্যানের একটা চাপ, 2জন ভাইস চেয়ারম্যান আছে তাদের একটা চাপ। এখন তার কোনো চাপ নাই। এখন তার ওই ইউনিয়ন পরিষদের যারা চেয়ারম্যান আছে তাদেরকে নিয়ে তার এই কাজটা করতে হবে। তার এখন যেটা করা উচিত, সে এখন ফ্রি হ্যান্ড পেয়ে গিয়েছে ইউনিয়ন পরিষদে, সে খুবই নিরপেক্ষভাবে এই কাজটা করতে পারবে। তো যারা ইন্টারভেনশনে যাচ্ছে, এখানে আমাদের কতগুলো জিনিস খুব দ্রুততার সাথে করতে হবে, কারণ এটা তো অন্য ধরনের ফ্লাড হয়েছে। কেউ তো তার কাগজপত্র নিয়ে যেতে পারে নাই, বিশেষ করে ন্যাশনাল আইডি কার্ডেরই নাই, অনেকের আছে নষ্ট হয়েছে। এবং যেহেতু চট্টগ্রামে একটা ঘটনা ঘটেছিল, এই যে আমাদের রোহিঙ্গা রিফিউজিদের কারণে, কিন্তু ওখানে বার্থ রেজিস্ট্রেশন এবং এনআইডি অনেকদিন থেকে বন্ধ আছে। এবং যখনই আমাদের বড় ধরনের রিহ্যাবিলিটেশনে যাবে, যখন বড় বড় এখন যেটা যাচ্ছে এটা তো সবাইকে দিচ্ছে, তখন তো বলবে যারা আমার ন্যাশনাল, যারা এনআইডি আছে তাদেরকে দিবে। এবং এই প্যাঁচে পড়ে অনেক মানুষ, বিশেষ করে গরিব মানুষ, সে তার কোনো রিলিফ পাবে না। সেটা আমাদের মাথায় রাখতে হবে, এটা খুব দ্রুততার সাথে করতে হবে। আরটা এখন যারা রিলিফ নিয়ে যাচ্ছে, যে গেরিলা রিলিফ যদি শুরু হয়ে যায়, যে ঢাকা থেকে যাবে 500 টাকা জিনিস নিয়ে 5000 টাকা গাড়ি ভাড়া করে গেল, সামনে যাকে পেলো দিয়ে চলে আসলো, এটা করা যাবে না। এটাকে খুবই শক্ত হাতে বন্ধ করতে হবে। তাহলে উপায়টা কী আছে? উপায় হচ্ছে আমাদের এই কমিটিগুলোকে, ইউনিয়ন ইমার্জেন্সি রিলিফ কমিটিগুলোকে রিভাইভ করা এবং এখানে তরুণদেরকে নিয়ে আসা, তারা ওটার কমিটির মেম্বার হয়ে কাজটাগুলো তারা করবে। এখনও যারা অলরেডি খাবার দেওয়া শুরু করেছে, যে কতগুলো জায়গায় আপনার গ্রুয়েল কিচেন তৈরি হয়েছে, লঙ্গরখানা তৈরি করে খাবার দিচ্ছে, এটা ভালো জিনিস, এটা আরও বড় করা উচিত। কিন্তু যেটা হবে, কারণ এখানে পানির সংকট, তো সবাই
আকসার খিচুড়ি রান্না করে দিচ্ছে। খিচুড়ি এমন একটা আইটেম যেটা খাওয়ার পর আপনার প্রচুর পানি খাইতে হবে, আপনার পিপাসা লাগবে। তো এইটা একটু মাথায় রাখা। এবং ওই এলাকায় যেটা আমরা সিলেটে ভুল করেছি, সিলেটে ঢাকা থেকে চাল গিয়েছে, ওখানকার লোক তো আতপ চাল খায়, সিদ্ধ চাল তো খায় না। এখানে একটা বড় অংশের মানুষ আছে যারা আতপ চাল খায়, সিদ্ধ চাল খায় না। এই আইটেমগুলোর ব্যাপারে এটাও আমাদের মাথায় রাখতে হবে। যেগুলো জায়গায় ফ্ল্যাট শেল্টারগুলোতে লোক এসে উঠেছে, ওখানে এমন প্রবীণ মানুষ আছে যাদের প্রতিদিন ব্লাড প্রেশারের ওষুধ খেতে হয়, যাদের প্রতিদিন ডায়াবেটিসের ওষুধ খেতে হয়। এগুলো তো সে নিয়ে আসতে পারে নাই, কবে বাড়িতে ফিরবে তার কোনো ঠিক নাই, কিন্তু এটা প্রতিদিন তার খাইতে হবে। আমাদের রিলিফ আইটেমে এগুলো যুক্ত করতে হবে, এই কাজগুলো আমাদের করতে হবে। এইটা নিয়ে আমাদের আসলে কথা বলা দরকার। না, অবশ্যই সেই কথা তো বলবো। প্রথমে প্রশ্ন ছিল আপনার কাছে যে প্রস্তুতি কতখানি ছিল বা কি করতে হবে, আমরা এই বিষয়ে আরো আলোচনা করব। দর্শক, একটা ছোট্ট বিরতি, ফিরছি খুব শীঘ্রই। আবারও আমন্ত্রণ 21 রাতে। আলোচনা করছি বন্যা পরিস্থিতি নিয়ে। এনামুল হক যে কথাগুলো বলছিলেন গহন নই ওরা, আমাদের প্রস্তুতি বা কী করতে হবে, আপনার কোনো কিছু যোগ করা আছে কিনা? অথবা আমরা দেখেছি যে এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে যে উদ্যোগ নেওয়া হয়েছে, অনেকেই খুশি, আবার অনেকেই এই বিতর্কটি তুলছেন যে সতর্কতা থাকা সত্ত্বেও আগের সরকারের মতন প্রস্তুতি নেওয়া হয়নি। এটি কি শুধুমাত্র রাজনৈতিক বক্তব্য, নাকি এর পেছনে কোনো যুক্তি আছে? রাজনৈতিক বক্তব্য তো আছেই। আমি বলবো যে তারা যা কিছু করছে, যাই করছে, ভালোই করছে। হ্যাঁ, কিন্তু যেটা দুর্যোগ মোকাবিলার জন্য যে প্রস্তুতিটা থাকার দরকার ছিল, একটা বিশেষ সেটা প্রস্তুতি, যেটা আমি অনেক সময় আমাদের নাইম ওয়ারা উনিও আমার সঙ্গে অনেক সময় অনেক আলোচনার মধ্যে থেকেছেন, যে ঢাকা থেকে কেন স্পিড বোট নিয়ে যেতে হবে। প্রশ্নটা, আমার প্রশ্ন হলো, ঢাকার থেকে গাড়িতে করে স্পিড বোট নিয়ে গিয়ে তাদের উদ্ধার করতে হবে। এটা একটা ননসেন্স ব্যাপার। স্পিড বোট ওখানে ডিসিটিসি ওদের উপজেলা ওদের অনেক আছে, পানি উন্নয়ন বোর্ডের আছে, গাদাখানিক আছে, সেগুলো তো একটা চলতে পারতো, নাই চলুক। আমাদের যে দুর্যোগ মন্ত্রণালয় আছে, দুর্যোগ অধিদপ্তর আছে, তাদের তো 5টা নৌকা রাখতে পারতো না? 5টা নৌকা, একটা ইঞ্জিন বোট যেটাকে বলে, ইঞ্জিন বোটে যেটা আমাদের চলে, সেগুলো কি থাকতে পারতো না? এটা কয়টা টাকা খরচ হয়? এখন হয়েছে কি যে নৌকাটা ক্রয় করতে যে টাকা লাগে, স্পিড বোট আনতে গেলে প্রায় 50 গুণ টাকা লাগে। সেটা সুবিধাজনক। হ্যাঁ, তারপরে আমাদের কালচার তৈরি হয়ে গেছিলো যে 500 টাকার মাল 50,000 টাকা দিয়ে কেনা, এটা একটা কালচার তৈরি হয়েছিল। আর নৌকা তো সেটা হয়তো হবে না, সেই জন্য এতে আগ্রহী ছিল না। এই জিনিসটা আমাদের বর্তমান যে যারা দায়িত্বে আছেন, সরকার, তরুণদের সরকার, এদের এই জিনিসটা বুঝতে হবে যে তাদের না হয় পূর্ব কোনো অভিজ্ঞতা নেই, কিন্তু যে অধিদপ্তর বা পরিদপ্তর কিংবা মন্ত্রণালয় সচিব, ডিজি কিংবা পরিচালক যারা ছিলেন, তাদের তো এই অভিজ্ঞতাগুলো আছে। তাদের অভিজ্ঞতা হলো 500 টাকার মালকে 50,000 কিভাবে করা যায়, সেই অভিজ্ঞতাটা আছে। আর কালচারের মধ্যে দিয়ে আমরা আসছি। আমি বলছি কি যে এই জিনিসটা আমাদের থাকা দরকার আছে, যে এলাকায় বন্যা হয়, সে বন্যা হয়তো একটা আকস্মিক বন্যা হলো, বৃষ্টিপাত হলো, সে বন্যাকে আমরা ঠেকাতে পারবো না। বন্যা আসবে, বন্যার মধ্যে কিভাবে বসবাস করা যায়, বন্যাতে যারা এফেক্টেড হচ্ছে তাদের কিভাবে রেস্কিউ করার জন্য যত দ্রুত নিয়ে আসতে হলে তাহলে তো ভাই নৌকা লাগবে। এখন সেই নৌকা ঢাকা শহরে যখন মতিঝিল ডুবে যায়, সেখানে নৌকা চালাতে হয়তো নৌকার অভাব হতে পারে, কিন্তু ফেনীতে নৌকার অভাব হবে কেন, বা অন্য গ্রামাঞ্চলে নৌকার অভাব হবে কেন? এবং সেখানে কেন 5টা 7টা দুর্যোগ অধিদপ্তরের নৌকা কেন নাই প্রস্তুত, যে এরকম পরিস্থিতিতে মালামাল সরবরাহ, লোকজন ত্রাণ উদ্ধার করা? হেলিকপ্টার দরকার নাই, একটা নৌকা হলে যথেষ্ট। অত শোডাউনের দরকার নাই, অত লোক দেখানোর দরকার নেই, অত মিডিয়া প্রচারের দরকার নেই। আমাদের কয়েকটা নৌকা কি আমরা রাখতে পারতাম না? নৌকাগুলো এমন একটা যে সে 5-7টা নৌকা, ও কিন্তু সহজে নষ্ট হয় না, ওর রিপেয়ার অত লাগে না। আমাদের গ্রামাঞ্চলে আমারও দেখা যাবে যে বাড়ির পাশে ছোট ছোট অনেকগুলো নৌকা পড়ে আছে, পানির তলায় ডুবিয়ে রাখা যায়, তোলা যায়, তুলিয়ে আবার ব্যবহার করা যায়, তাই না? তো এই জিনিসটা আমার কাছে খুবই হাস্যকর মনে হয়েছে, যেখানে খুব মিডিয়া প্রচার হয়েছে যে এতগুলো স্পিড বোট নিয়ে যাওয়া হয়েছে।
এটা আমার কাছে খুব ননসেন্স মনে হয়েছে, এটা একটা ফালতু জিনিস। 3 দিন তো হয়ে গেছে, কিন্তু মিডিয়া কিন্তু খুব ভালো এটা গ্রহণ করেছে। মিডিয়া, আমি তো দেখলাম যে আমাদের কালচারে মিডিয়া নেয় যেটা ফালতু জিনিস সেটাকে বড় করে, তারা হিরো আলমকে বড় করে, হিরো আলমকে নিয়ে মিডিয়া তো কদিন পরে হয়তো মনে হয় ইউনুসের জায়গায় হিরো আলমকে বসাইতো, তাতেও একটা দেশের মানুষ হতো, সেই ধরনের একটা পরিস্থিতি নিয়ে গেছিল। মানে এটা একটা অনভিজ্ঞ লোকজন, হাস্যকর, মানুষ হাসবে, ভারতের লোকেরা হাসে যে এর মধ্যে এরা কি ব্যাপারটা কি। এই যে একটা বন্যা নিয়ে যে কাণ্ডগুলো, যে প্রচারণা যেগুলো হলো, আমি এক কথায় শুধু সেদেরকে হালাল করছি যে এটা হলো ভারতের মিডিয়া যে বাংলাদেশ বিরোধী প্রচারণা হয়েছে তারই প্রতিক্রিয়ায় এই কাজটা হয়েছে। ওখানে অনেকে ফেসবুকে স্ট্যাটাস দিতে আমাদের সাথে এরকম করলে আমরা সব বাঁধ খুলে দেবো, তখন তোরা কিভাবে কথাবার্তা শুনেছি, তখন যখন মিলে গিয়েছে যে পানি আসে তাহলে মনে হয় খুলেই দিয়েছে। এটা কি ধরনের ব্যাপার? ইচ্ছাকৃতভাবে এটার একটা টিট ফর ট্যাট, ওই টিটটি মারলে পাটকেলটি খেতে হয়। তো এখন সেটার থেকে বেরিয়ে আসতে হবে, বেরিয়ে এসে আমাদেরকে দুর্যোগের মধ্যে বসবাস করতে হবে, বন্যার মধ্যে বসবাস, দুর্যোগ ওই দুর্যোগের কথা বলছি না, আপনি বন্যার মধ্যে বসবাসের একটা সংস্কৃতি যেটা আমাদের অতীতে ছিল, নয় এটা খুব ভালো মতোই জানেন যে অতীতে আমাদের ছিল, সেই জিনিসটাকে আমাদের বহাল করতে হবে। সেটা আমাদের আধুনিক যে জীবন, বর্তমান যে জীবন, তার মধ্যে সম্পৃক্ত করতে হবে, নৌকা আনতে হবে। হ্যাঁ, নৌকা এনে, নৌকা একটা খুব জরুরি গুরুত্বপূর্ণ বিষয়। তারপরে এই যে শহরগুলোকে একটা বর্জ্য ফেলার, এখন ঢাকা শহরের সে বনানী থেকে নিয়ে সদরঘাট সমস্ত জায়গায় ঘর থেকে বেরোলে পরে এই ময়লা। হ্যাঁ, ঘরের ভিতরে এসি গাড়ি, এসি বাড়ি, এসি গাড়ি সবকিছুতে আমরা থাকলাম বটে, কিন্তু বেরোলে পরেই ময়লা, বাড়ির ময়লাটা সামনে, হ্যাঁ বাড়ির সামনেই ময়লা। এই জিনিসটা আমাদের কালচারে পরিণত হয়ে গেছে এই শহর। তো এইটার থেকে মুক্ত হতে হবে। তো এই যে বর্জ্য ব্যবস্থাপনা, হ্যাঁ, আমরা অবশ্য বর্জ্যকে দিয়ে বিদ্যুৎ উৎপাদনের কথা বলি, আজকে যে বিদ্যুৎ সহজে উৎপন্ন করা যায়, আজকে ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণ 20 বছর ধরে এটার পরিকল্পনা করছে জায়গাকে দিয়ে, 20 বছর ধরে, এখন পর্যন্ত তারা একটা প্ল্যান তৈরি করতে পারলো না, দিতে পারলো না, কনসালটেন্সি নিয়ে যাচ্ছে। কি আমি ভুল বললাম? এই নাইম, এটা কি ভুল বললাম? হ্যাঁ ঠিক আছে। তাহলে আমি এটা অবাক হয়ে যাই। এখন তাহলে আমাদের কি করতে হবে, মানে বাকি কি রয়েছে? অনেক কিছু বাকি রয়েছে, আপনি যেগুলো বলছেন যে যেগুলো ফোকাস করতে হবে, অ্যাট ওয়ান্স কি প্রয়োজন? যেমন ধরেন এখন আমাদের যেটা বললাম যে মানুষগুলোকে উদ্ধার অলমোস্ট হয়ে গেছে, কিছু কিছু জায়গায় এখন আছে, পানি কমে গেলে মানুষ এমনি নিজে থেকেই তার বাড়িতে ফেরত যাওয়ার চেষ্টা করবে, এবং তখনই হবে আমাদের আসল সমস্যা। কিন্তু তার আগে যেটা আমি একটু পিছিয়ে যাই, যে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা একটা থাকার কথা। সেখানে কোন জায়গায় কি সম্পদ আছে সেটা সিলেটে যখন বন্যা হলো, বিশ্বনাথের ইউএনও স্ট্যাটাস দিল, আমাকে কেউ নৌকা দিচ্ছে না, কেউ কি আমাকে একটা নৌকা দিবেন? আশ্চর্য। তো সেটা তার কারণ হচ্ছে আমি এখানে ওইভাবে মানুষকে সম্পৃক্ত করি না। এখন যেমন ফেনীতে ধরেন, আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, যে কোনো লোক আপনার গাড়ি রিকুইজিশন করতে পারে না? তখন আপনি ফোন করবেন ঢাকায় মতিঝিল, আপনার কোনো আত্মীয় আছে পুলিশের লোক, তার কাছে আমার এটা ছাড়াই দাও। এরা এখন কিন্তু আপনি জানেন না, যখন রিকুইজিশন করছে তখন আপনি জানেন না এটা কার কাছে কতদিন ব্যবহার হবে, কবে আপনাকে ফেরত দিবে, কি হবে, এটা নষ্ট হলে কে দায়িত্ব দেবে, তেলের পয়সা কে দেবে, এগুলো আপনি জানেন না, আপনার গাড়িটা সে নিয়ে যাবে। নৌকা যখন স্থানীয়রা চায়, বা ডিসি বা যে এনডিসি যারা রিকুইজিশন করে, তখন তো মানুষ নৌকা লুকায় ফেলে, কারণ সে তো জানে না নৌকাটা সে কবে ফেরত পাবে। এইটা তো তার জান, এটা দিয়ে সে চলে। যদি তার সাথে একটা চুক্তি থাকতো, যদি তাকে আগে থেকে বলা থাকতো যে তোমার নৌকা আসলে আমি এটা নেব, 3 ঘন্টা ব্যবহার করব, 5 ঘন্টা ব্যবহার করব, এই টাকা দেবো, তুমি চালাবা, এটা কোনো অ্যাক্সিডেন্ট হলে আমি তোমাকে ইন্স্যুরেন্স পয়সা দেবো, তাহলে সে খুশি হয়ে দিত। পরবর্তীতে সিলেটে যখন ইউনিভার্সিটির ছেলেমেয়ে রেখেছে, মানুষকে নৌকা এমনি দিচ্ছে, কিন্তু সরকারকে দিচ্ছে না, কারণ সরকার তার পরিকল্পনাটা মানুষের সাথে শেয়ার করে নাই। সরকার স্থানীয় সম্পদের একটা ব্যবস্থাপনার মধ্যে নিয়ে আসে নাই যে যারা নিজে থেকে আমাকে সহযোগিতা দেবে। কিন্তু এই একই নৌকা মাঝিরা যখন ঢাকা থেকে লোক গিয়েছে, ইউনিভার্সিটির স্টুডেন্টরা গিয়েছে, তাদেরকে বিনা পয়সায় দিয়েছে, এবং অনেক সময় তারা তেলের পয়সাও কেউ কেউ দিয়েছে, তারা নিজেরা ইয়ে করেছে। কিন্তু এটা হতে হবে, আমার এই যে প্ল্যানটা আছে, আমার উপজেলা যে ডিজাস্টার রেসপন্স প্ল্যান, এটা কি আছে আসলে আছে কি? এটা কি জানে নাকি তারা? মানুষের কার কাছ থেকে কী নেব, কোন জায়গা থেকে আমি নেব, কার নৌকা নেব, কার নৌকা কয়দিন পরে আমি ফেরত দেবো, কার নৌকাটা ভালো কন্ডিশন আছে, এটা তো তাদের নখদর পরে থাকা উচিত। এখন এমন একটা অবস্থা হয়েছে, ডিসি সব কমিটির চেয়ারম্যান, এবং ডিসি যদি খুব মন থেকেও চায়, সে 2টা মিটিং করতে পারবে না একটা কমিটি। সেই জন্য যেটা করে,
সে একসাথে 10টা 20টা কমিটিকে ডাকে, বলে হ্যাঁ এখন শিক্ষা কমিটি কে আছেন আপনি বলেন তো আপনার কথা, এই নোট নেন। তারপরে যে বলে আচ্ছা এবার ফ্যামিলি প্ল্যানিং কে আছে বলেন আপনারটা বলেন, তারপরে এবার দুর্যোগ কমিটি বলেন, তারপর বলে যে এবার আইন শৃঙ্খলা বলেন। সবই হচ্ছে একটা মিটিংয়ের মধ্যে। তো এটা তো কোনো মিটিং হয় না, কোনো সিদ্ধান্ত হয় না, কোনো কার কি দায়িত্ব এটা হয় না, কোনো মিটিং মিনিটস হয় না এইভাবে। তো এই ব্যবস্থা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, এটাকে ডিসেন্ট্রালাইজ করতে হবে জিনিসটাকে। ডিসির হাতে সব ক্ষমতা থাকা ঠিক না। অনেকগুলো এডিসি আছে, দরকার আরও 5টা এডিসি নেন, আরও ক্ষমতা চাই, ডিসিরা তো আরও ক্ষমতা আরও ক্ষমতা চাই। কিন্তু এটাকে জনপ্রতিনিধিদের হাতে এই জিনিসগুলো ডিসেন্ট্রালাইজ করতে হবে, দিতে হবে। আমাদের জনপ্রতিনিধি শুনলে গায়ে কাঁটা ধরতে অ্যালার্জি হয় যে ওরা চোর, আমাদের অন্য যারা আছে তারা কি কম চোর? তো এইদের সাথে বসবাস করতে এটাকে যদি অ্যাকাউন্টেবিলিটিটা আনা যায় তাহলে পরে আমাদের একটা মুক্তি আছে। কিন্তু এই দুর্যোগ ব্যবস্থাপনার যে পরিকল্পনা, এটা ব্যবস্থাপনার পরিকল্পনাটা খুবই ওপেনলি করা উচিত। সবাই জানবে সিলেটের কি পরিকল্পনা, সুনামগঞ্জের মানুষ জানবে আমাদের এই পরিকল্পনা, বিশ্বনাথের মানুষ জানবে আমার এই পরিকল্পনা, আমাদের ফেনীর লোকরা জানবে, ছাগলনাইয়ার লোক জানবে, এবার সকলের কাছে খুব পরিষ্কার থাকতে হবে। এটা না করতে পারলে এখন যে আমার এটা নাই সেটা নাই, কেউ কেউ বলতেছে এই খাবার দাও ওই খাবার, কী খাবার দিতে হবে এটাও প্রশ্ন করে, ভাই কী খাবার দিব? এগুলো তো ম্যানুয়াল আছে, বই আছে, লেখা আছে, সেখানে এইটাকে ফলো করতে হবে। কোনো কোনো জায়গায় বিশেষ বিশেষ প্রয়োজন হতে পারে, সেটা অন্য জিনিস, সেটা আমরা দেখব। কিন্তু মূল জিনিসটা তো আমরা শুরু করতে পারি। এবং প্রত্যেক জেলায় এটা আগের সরকার, তার আগের সরকার থেকে এত প্রত্যেক ডিসির কাছে কিছু টাকা বরাদ্দ করা থাকে, এবং আগে টাকাটা ছিল না, আগে ঢাকা থেকে পাঠাতো, এখন টাকাটা তাদের কাছেই থাকে। সেটা নিয়ে সে কাজ শুরু করতে পারে, ইমিডিয়েটলি কাজ শুরু করতে পারে। এখন যেটা বড় চ্যালেঞ্জ হবে, এই যে ঢাকা থেকে যেহেতু খুব কাছে, হাজার হাজার মানুষ যাওয়া শুরু করবে, এবং এইটা ঠেকাতে না পারলে এই দুর্যোগ আরেকটা দুর্যোগ তৈরি হবে। এবং পয়সার কোনো অভাব হবে না। আপনি বলছেন বরাদ্দ দেন না, পয়সার কোনো অভাব হবে না। কারণ এই যে ইস্টার্ন বেল্টের প্রচুর মানুষ বিদেশে থাকে, প্রবাসী থাকে, তারা তাদের বাপ মার জন্য টাকা পাঠাবে। আপনি টাকা চান, এই যে আমাদের টিএসসিতে 5 ঘন্টায় 17 লক্ষ টাকা উঠেছে। আপনি কোনো ভাবতে পারেন এত টাকা উঠছে? মানুষ দিবেই। আজকে মসজিদে গিয়েছে, মসজিদে ছেলেমেয়েরা আসছে, তারা টাকা নিচ্ছে, টাকা দিবে মানুষ, টাকার কোনো অভাব হবে না। এটা সরকারের একটা পয়সারও দরকার হবে না ইমিডিয়েট রেসপন্সের জন্য। যেটা দরকার হবে এটার প্ল্যানিংটা। ঢাকা থেকে যারা আসছে তারা ঠিক মতন যাচ্ছে কিনা, কোন জায়গায় যাচ্ছে, কোন ইউনিয়নে যাওয়া দরকার। তুমি যদি এখনই তোমার ঢাকায় ফিরতে হবে, এবং ঢাকা থেকে যারা যাবে তারা ওই দিনই ফিরতে চাবে, তো তাদের তো সময় নাই, তারা যা পাবে দিয়ে এটা করা যাবে না। আমি আমার একটা অভিজ্ঞতার কথা শেয়ার করি, সেটা সাংবাদিকতার ক্ষেত্রে হোক বা সোশ্যাল অ্যাক্টিভিটিসের কারণে হোক। আমরাও ছাত্র জীবন বন্যাতে আমি গেছি, 98-তে একবারে গাইবান্ধায় গেছি, প্রত্যন্ত অঞ্চলে নৌকা নিয়ে 4-5টা ডিঙি নৌকা নিয়ে গুড়, চিরা, ফার্স্ট এইড, কাপড় চোপড় এগুলো নিয়ে একেবারে ভিতরে গিয়ে দেখি যে 10-12 দিন পরেও সেখানে কোনো ত্রাণ পৌঁছায়নি, জীবন রক্ষাকারী ওষুধ পৌঁছায়নি। অর্থাৎ যারা যায়, হ্যাঁ হয়তো মানুষের সহযোগিতার উদ্দেশ্যেই কিছু করছে, কিন্তু ওখানে গিয়ে একটা নির্দিষ্ট ত্রাণ সেলে দিয়ে আসে, অথবা সামনে যাদের পায়ে দিয়ে আসে। দেখা যাচ্ছে একই ব্যক্তি এক বেলার মধ্যে 4 বা 5 বার করে ত্রাণ পাচ্ছে, আর ভিতরের দিকে অনেকেই 10-12 দিনের মধ্যে কিছু পায়নি। এটা কিভাবে সমন্বয় করা যায়? ইউএনও সাহেবের আন্ডারে এটা থাকবে, এবং ইউনিয়ন পরিষদে তার পরিষ্কার একটা ম্যাপ থাকতে হবে, সেটা তাদের কাছে আছে। সবচেয়ে ভালনারেবল মানুষের লিস্টও তাদের কাছে আছে। এবং আমাদের দেশটা ইসলামিক ধর্মের হওয়ার কারণে খুব সহজ গরিব মানুষ খুঁজে বার করা, এটা কোনো কঠিন কাজ না। আপনি যে কোনো গ্রামে যান, গিয়ে বলেন এখানে ফেতরা খায় কারা, কেউ মিথ্যা কথা বলবে না। এমন সহজ করে গরিব মানুষ বাছাইয়ের কাজ আর পৃথিবীর কোথাও নাই, এখানে আছে। গ্রামের মানুষই দেখে দেবে এই কোটা বাড়ির লোক ফেতরা খায়, তাদেরকে আপনি প্রথমে দেন, লিস্টে করেন, এটা খুব সহজ। কিন্তু ওখানে থেকে কাজটা আপনার করতে হবে। এই যে এখন যারা ইউনিয়ন পরিষদ আছে, ইউনিয়ন পরিষদের যারা ওয়ার্ড মেম্বার আছে, মহিলা ওয়ার্ড মেম্বার আছে, এদের মধ্যে অনেক ভালো মানুষ আছে, তাদেরকে কাজে লাগাতে, এবং তারা প্রত্যেকটা মানুষকে চেনে। এবং এই লিস্ট, ভালনারেবিলিটির লিস্ট ইউএনওর কাছে আছে। এখন ইউএনওগুলোকে যদি আপনি একটু মোটিভেট করতে পারেন, যদি তারা নিজেদেরকে কোনো পার্টির ক্যাডার না মনে করে, যদি মনে করে আমরা প্রফেশনাল, তাদের এবার কাজ দেখানোর প্রচণ্ড সুযোগ আছে। আমি আপনাকে নিশ্চয়তা দিতে পারি, পয়সার কোনো অভাব হবে না, মানুষ পয়সা দিবেই। পয়সা এখন উঠছে, আরও উঠবে, এবং যেটা প্রবাসীদের প্রবণ এলাকা, আরও টাকা আসবে। এটা ম্যানেজমেন্টটা কীভাবে করতে হবে, এইটা তার করা দরকার। কারণ এই যে ছেলে মেয়েগুলো গিয়েছে, তারা কেউ বই খাতা নিতে পারে নাই। সেপ্টেম্বর মাস, পরীক্ষা শুরু হবে নভেম্বরে, বইয়ের একটা ব্যাপার আছে। এই জিনিসগুলো খুঁজে বের করতে হবে। নগদ টাকা আসলে আমি কোথায় ব্যবহার করব, কিভাবে ব্যবহার করব, এইটা নিয়ে তাদেরকে নিয়ে একটা প্ল্যান করে এটা আগাইতে হবে। এখন বলছেন যে তরুণকে নিবে, সে কী সমস্যা হবে? প্রচুর আমাদের আছে, স্কাউট আছে, প্রচুর আমার আছে, স্বেচ্ছাসেবী আছে, তাদেরকে নিবে। এবং
আমাদের স্কুলগুলোতে তো এখন একটা ক্যাবিনেট ভোটের মাধ্যমে ক্যাবিনেট হতো, ক্লাস 10-এর ছেলেমেয়েরা যারা ক্যাবিনেট হয়েছিল 2 বছর আগে তারা এখন হাই স্কুলে পড়ছে, তাদেরকে নেবে। এরকম লোকজন পাবেন, তাদেরকে নিয়ে পরিকল্পনা করে কাজটা করতে হবে এবং ইমিডিয়েটলি প্রত্যেক উপজেলায় কন্ট্রোল রুম খুলতে হবে, সেখানে একটা হিসাব থাকবে। যে ধরেন আপনি একটা ক্রাইসিস চলতেছে, তারা কেউ ফোনে কথা বলতে পারে না, তাদের আত্মীয় স্বজন সৌদি আরবে আছে, কোরিয়ায় আছে, এইটা আমার ইমিডিয়েটলি করতে হবে। যারা ঢাকা থেকে গিয়ে কিচেনগুলো চালাচ্ছে তারা কতগুলো ব্যাটারি নিয়ে যাবে, যে মানুষ এসে যেন তার ইয়েতে চার্জ দিতে পারে, সেজন্য কথা বলতে পারে। এইগুলো কাজগুলো আমাদের করতে হবে এবং কন্ট্রোল রুম এই কাজটা করতে পারবে। কিন্তু মূলত আমরা একটু সেই খাল খনন কর্মসূচিতে ফিরে আসতে চাই। আমরা নদী খনন কর্মসূচি দেখেছি, বছর বছর হাজার হাজার কোটি টাকা নদী খননের পেছনে বরাদ্দ দেওয়া হয়েছে, কিন্তু কাজের কাজ কিছু হয়নি। মানে নদীর তলদেশ কতটুক খনন করলো এটা তো চোখে দেখা যায় না। এই জন্য আমাদের ভিতরে একটি ধারণা প্রচলিত আছে যে এই নদী খননের যে দুর্নীতি সেটা সহজে চোখে দেখা যায় না, তো পানির নিচে তো দেখা যায় না, কিন্তু খাল খননটা বন্ধ হয়ে গেল। সবই কি দুর্নীতির অংশ, লুটপাটের অংশ? অব্যবস্থাপনা, দুর্নীতিটা তো এটা মানে বোঝা মুশকিল যে কে কত বড় দুর্নীতিবাজ, কে কতটুকু দুর্নীতি করছে, কিন্তু ব্যবস্থাপনাটা বোঝা যায়। যে কারণ ফলে পরিচয়, ফলটা দেখা যাচ্ছে যে কি ব্যাপার, এ কি হলো, খাল বিলগুলো শুকিয়ে গেল অতি নিষ্কাশনের জন্য, তারপরে নদী খনন হলো, দেখা গেল ভরাট হয়ে যাচ্ছে। ব্যাপারটা হলো কি যে খাল খনন বা নদী খননের ব্যাপারে যেটা লক্ষ্য রাখতে হবে সেটা হলো যে নদীতে পলি প্রবাহ আছে সে নদী খনন করে লাভ নাই। কারণ আমি যেটা খনন করব সেটা 1 বছরে পলিতে ভরাট হয়ে যাবে। যেমন গড়াই নদীর মুখ কাটার যখন প্রোগ্রাম নিত, যখন অনেক অনেক সরকার এসে নিত, বা ওই যে ব্রহ্মপুত্র নদীর মুখে কাটার প্রোগ্রাম নিত, তো ওদের হিসাবই ছিল যে এই বছর কাটতে লাগবে, আগামী বছরও এই পরিমাণ খরচ হবে, তারপর 3 বছর ধরে কাটা হবে একই পরিমাণ খরচ। তার কারণ কেটে ওই পলি আছে তো পলি এসে আবার ভরাট হয়ে যায়। ঠিক আছে, তাহলে এগুলো একটা প্রাকৃতিক পরিবর্তন হয়েছে, সে প্রাকৃতিকভাবে কিভাবে অন্যভাবে এই নদীটাকে সচল করা যায় সেটার একটা ব্যবস্থাপনা আছে, সেটা আর একটা জিনিস। আর একটা হলো যে সকল নদী বুঝে গেছে পানির উৎস নাই, সেগুলো খনন করে তেমন কোনো লাভ নাই। আমি তো খনন করে দিতে পারি যে এটাকে একটা হলো কি বলে গোসল করা বা করার ব্যাপার হলো, এটা বুঝেটা অটোমেটিক প্রাকৃতিকভাবে বুঝে গেছে। তার মানে জল প্রবাহ নেই তা না, মাটির তলা দিয়ে আছে। সেই আমি মাটিটা তুলে দিলে আমি যেমন একটা মাঠের মধ্যে জল নেই তা না, আছে। আমি যদি পুকুর কেটে দিই তাহলে দেখবো যে মাটির তলায় পানি আছে। ঠিক সেরকম নদীর ওই ব্যাপারটা ঠিক আছে। যদি আমরা মনে করি যে একটা পুকুর কাটার মতো করে রাখবো তাহলে সেটা আর একটা ঠিক ব্যাপার আছে, কিন্তু নদীটাকে আমি সচল করব, এই নদীটাকে কেটে দিয়ে সচল করব, সচল নাও হতে পারে, কারণ উৎসমুখে পানির প্রবাহ নেই। তাহলে 1-2 বছর পরে, 2-3 বছর পরে ওই পাড়ের যে ময়লাগুলো মাটিগুলো রাখা হয়েছিল সেগুলো আবার এসে ওখানে পড়ে ভরাট হয়ে যাবে। আমি বহু নদী দেখেছি, বহু নদী এভাবে কাটতে দেখেছি। যেমন এই যে কুমিল্লা অঞ্চলে, ব্রাহ্মণবাড়ি অঞ্চলে এই ধরনের নদী আছে, ইয়াতে আছে কি বলে ফরিদপুরে আছে, এসব নদীগুলো কাটা হয়েছে এবং 2-3 বছর পর আবার ভরাট হয়ে গেছে, কিন্তু সেখানে কোনো পলিও নাই। কিন্তু সেটা হলো যে প্রাকৃতিকভাবে সেটা বুঝে গেছিল কতগুলো জায়গা আছে। তো খালগুলো যেগুলো আছে আমাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, যাতে নাকি সেটা একটা প্রাকৃতিক জলাধার যেখানে আছে, প্রাকৃতিক জলাধার, সেই জলাধারগুলো আমাদের সিএস ম্যাপে খুব সুন্দরভাবে ডিমার্কেট করা আছে, দেখানো আছে, খাস জমি হিসেবে দেখানো আছে। ওটা প্রাকৃতিক জলাধার। এই প্রাকৃতিক জলাধার এটা মানুষের অধিকার নয়, এটা হলো খাস জমি, কাউকে লিজ দেওয়ার কথা না, কাউকে মালিকানা করার কথা না, কিন্তু লিজ দেওয়া হয়ে গেছে। এটা ডিসি সাহেবের কাছে যে অসীম ক্ষমতা, আমাদের বঙ্গবন্ধু কন্যা হাসিনার কাছে যেমন অসীম ক্ষমতা ছিল, যা বলবো তাই করবা, এরকম একটা ব্যাপার। ওই ক্ষমতা বলে সব কিছুই দখল হয়ে গেছে, সব কিছুই দেওয়া হয়। এইটা তো হলো না। খাল খনন বা এটা করে আমাদের যে পানির যে রিসোর্স ছিল, যেটা নাকি আমাদের বিলগুলোতে থাকতো, নিঃশেষ হয়ে গেছে। অতি নিষ্কাশন হয়ে গেছে। আমি খাল খননে বা করবো কি, হারিয়ে তো গেছে সেটা। আমি আরেকটা জিনিস বলছি, আমাদের যে প্রাকৃতিক বিলগুলো বলে দিই মাঝখানে একটু বলে, এই খাল যে করে যে নিঃশেষ হয়ে গেছে, এবং এই নিঃশেষ ওই যে মাঝখানে যে জায়গাটা ছিল সেখানে কার জায়গা ছিল? জায়গা ছিল পরিযায়ী পাখির, জায়গা ছিল মাছের মা বাবাদের। এই দুটো মানে প্রজাতির মানে জীবের ওই জায়গাটা ছিল।
আমাদের এখানে ওই জায়গাটায় পানি যে থাকবে, যতটুকু থাকবে, সেখানে কই মাছের মা বাপ থাকবে, এসব মাছ, অনেক অনেক মাছের মা বাপ থাকবে। যখন বৃষ্টি হবে ও ডাঙায় উঠে বাচ্চা পারবে। এখন নাই কই মাছ, এখন কই মাছ হলো পুকুরে, কালচার কই, তাই না? তো এখন আমি কতগুলো জলাধারের নাম বলবো যেগুলো নিঃশেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে, এগুলো অতি নিষ্কাশনের মাধ্যমে, ঠিক আছে? তাতে এটা খাল খনন কর্মসূচিটাকে বা নদী খনন, আমি খুব সতর্ক। আমি এই ব্যাপারে কথা বলতে ব্যবস্থাপনার ক্ষেত্রে না, ব্যবস্থাপনা কাজ করার ব্যাপারে আমাকে একসময় গেলে পানি একজন সচিব ছিলেন, উনি ডক্টর ছিলেন, তো উনি কোন একটা সভাতে, কোন টকশোতে উনি বললেন যে আমরা ব্রহ্মপুত্র যমুনা নদী কেটে ফেলেছি। হ্যাঁ, 20 কিলোমিটার যমুনা নদী কাটা হয়েছে মাঝখান দিয়ে, এখন পানি মাঝখান দিয়ে যমুনা নদী দিয়ে চলে যাবে, সমস্ত জায়গায় জেগে উঠবে। আপনি যমুনা নদী কেটে কোনোদিন 1 বছর রাখতে পারবেন? রাখতে পারবেন না। আপনি কি কথা বলছেন? আপনি যমুনা নদী কয়েক হাজার কোটি টাকা দিয়ে যমুনা নদীর মাঝখান দিয়ে কেটেছেন, এমন প্রকল্পও গেছে। গহন ওরা প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার ক্ষেত্রে আমরা নাকি রোল মডেল, আমরা গত 15 বছর 10 বছর ধরে শুনে আসছি। আসলে কতটুকু রোল মডেল হতে পেরেছি আর কি করতে হবে ছোট্ট করে যদি বলেন, আমরা শেষ পর্যায়ে। এটা একটা সুন্দর প্রশ্ন। আমাদের আসলে এইটি আত্মতুষ্টিমূলক কথাবার্তা থেকে বেরিয়ে আসতে হবে। আমি হয়তো একবার ভালো করেছি, আমি হয়তো ক্লাস 8-এ বৃত্তি পেয়েছি, তার মানে এই না যে আমি এসএসসি এমনি পাশ করে যাব বা এইচএসসিতে আমার কোনো পড়ালেখা করতে হবে না। আমাদের দেশে তাই হয়, ক্লাস 5-এ বৃত্তি পেলে সবাই মিলে তাকে যেমন করে, ও খুব মেধাবী ছাত্র, ওর কিছু হবে না, ও সব পারবে, কিন্তু পারে না। অনেক মানুষ আছে এরকম মাঝপথে হারিয়ে গেছে, আমাদের নদীগুলো এরা মাঝপথে হারিয়ে যায়। আমাদের একটা ডিজাস্টার হয়তো আমি খুব ভালোভাবে মোকাবেলা করছি, তার মানে এই না পরের ডিজাস্টারটা আমি বুঝতে পেরেছি। প্রত্যেকটা দুর্যোগ একটা থেকে আরেকটা আলাদা। আমি গত ফ্লাড করেছি বলে আগামী ফ্লাডটা আমার কমন পড়বে, এটা কমন পড়ার কোনো জিনিস না। এটা টেস্ট পেপার মুখস্থ করে পড়লেও কমন ফেলা যাবে না। প্রত্যেকটা জায়গা আমার শিখতে হবে, আমাকে ওইভাবে প্রস্তুত থাকতে হবে যে ঠিক আছে আমি একটা ভালো করেছি, কিন্তু ওটা আমি রিভিউ করা, যেটা আমাদের খুব দরকার। প্রত্যেক রেসপন্সের পরে একটা গণ রিভিউ হওয়া উচিত, আমি কিভাবে করছি। এই যে এখন যে রেসপন্স হচ্ছে, আমি তখনই বুঝতে পারবো আমার এটা রোল মডেল হয়েছে যখন আমি 4টা প্যারামিটারে ফার্স্ট হব। প্যারামিটারগুলো কি? সবগুলো শিশু স্কুলে ফেরত গিয়েছে, কোনো শিশু ঝরে পড়ে বাল্যবিবাহের শিকার হয় না অথবা শ্রম বাজারে চলে যায় না, কেউ ডিসপ্লেস হয় নাই এবং কেউ হারিয়ে যায় না। এই যদি আমি শুধু শিশুদের দিয়ে আমার রেসপন্সটাকে আমি বুঝতে পারবো এটা পারফেক্ট রেসপন্স হয়েছে কিনা। সব ছেলেমেয়ে স্কুলে ফেরত আসছে, তারা পড়াশোনা করছে, কেউ শিশু শ্রমিক হয় নাই, কারো বাল্যবিবাহ হয় নাই, কেউ ডিসপ্লেস হয় না। এই 4টা প্যারামিটার যদি ঠিক থাকে, আমার তো ওইভাবে যদি আমি করতে পারি, তাহলে আমি বলতে পারবো আমি রোল মডেল হয়েছে, আমার সমস্ত ইন্টারভেনশন ভালো। কিন্তু আমরা শিখছি, প্রত্যেকটা দুর্যোগে আমার কাছে পার্ট একটা, এবং এগুলো নতুন নতুন। এই যে এখন যে ফেনীর সমস্যা হয়েছে, যারা এতদিন দুর্যোগ ব্যবস্থাপনা করেছে গাইবান্ধায়, তারা এখানে হালে পানি পাবে না, তাদেরকে অন্যভাবে চিন্তা করতে হবে। আমাদের যে ইমার্জেন্সি ড্রাগ লিস্ট আছে, আমি যে কথাগুলো বললাম, এগুলো তার মধ্যে নাই। সেই ইমার্জেন্সি ড্রাগ লিস্টে ডায়াবেটিস নাই, ইমার্জেন্সি ড্রাগ লিস্টে প্রেশারের ওষুধ নেয়, যক্ষার নাই, কিন্তু এগুলো ওই মানুষটার জন্য খুবই ইমার্জেন্সি, নাহলে সে পিছিয়ে যাবে। আমাদের কারো যদি ইপিআইয়ের টিকা দেওয়ার ডেট থাকে, এটা যদি এর মধ্যে পড়ে যায়, তাহলে সে একটা চক্র থেকে বাদ পড়ে যাবে। আমার ইমার্জেন্সি রেসপন্সটা এইভাবে হওয়া উচিত, ভেরি স্পেসিফিক হবে, সকলে মিলে করতে হবে। রোল মডেলের যে কথাটা বললেন, সেটা হলো, এটা হলো বিগত সরকারের প্রচারণা ছিল যে আমাদের এটা, এবং বিগত সরকারের এটা প্রচারণাও ছিল যে শেখ হাসিনা বিশ্বের বলে গণতন্ত্রের রোল মডেল। আমরা তো দেখলাম মানুষ না। জি, অনেক ধন্যবাদ ইনামুল হক, ধন্যবাদ গহন মোরা, আপনাকেও। দর্শক, শেষ করছি। নিশ্চয়ই আমাদের আলোচনা আগামী কয়েকদিন অব্যাহত থাকবে, কিন্তু এর মধ্যে দিয়ে আমরা কি অর্জন করছি বা কতটুকু শিক্ষা গ্রহণ করছি, যারা বিশেষজ্ঞ তারা যে মতামতগুলো দিচ্ছেন, অবশ্যই তাদের কাছ থেকে অনেক ধরনের পরামর্শ অন্তর্বর্তীকালীন সরকারকে নিতেই হবে। রাজনৈতিক সরকারগুলো তা গ্রহণ করুক আর না করুক, এই প্রত্যাশায় শেষ করছি। শুভরাত্রি।